আসসালামু আলাইকুম। এক কাপ চায়ের বন্ধুরা কেমন আছেন? আবারও আপনাদের সামনে হাজির হয়েছি আমি আরেকটি বিষয় নিয়ে কথা বলার জন্য। শীত পড়েছে, সবাই খুব শীত উপভোগ করছি, কারণ আমার নিজের শীতকালটা খুব ভালো লাগে। প্রচুর শাকসবজি পাওয়া যায় এবং শীতের কাপড় পরা যায়, বা অর্থাৎ শীতটাকে প্রটেক্ট করার ব্যবস্থা থাকে। গরমে যেটা সম্ভব হয় না, আপনি শীতের কাপড় পরে নিলে অনেকটাই শীত কম লাগে, বা এটা থেকে নিস্তার পাওয়া যায়। হ্যাঁ, গরিব দুঃখীদের কষ্ট হয়, সেটি আমরা যে যেরকমভাবে পারবো তাদের পাশে থাকার চেষ্টা করব। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাইছি, অনেকগুলো বিষয় নিয়ে কথা বলবো। আপনাদের সঙ্গে কথা বলবো বলতে আপনাদের সঙ্গে ভাগাভাগি করব। যারা আমার এক কাপ চায়ের দর্শক, তাদের কাছে একটি অনুরোধ আমি করতে চাই। সেটি হচ্ছে যে যারা আমার এক কাপ চা দেখেন, শোনেন, যদি ভালো লাগে বিষয়টি শেয়ার করে দিন। আর যারা সময় মতো হয়তো শুনতে পান না, তারা আমার ইউটিউবে দেখতে পারবেন, পেজে দেখতে পাবেন। আমার প্রতিদিনের যেসব বিষয় আমি শুনি, ভালো লাগে বা মনে হয় এটি নিয়ে কথা বলা দরকার, সেটি নিয়ে আমি কথা বলার চেষ্টা করি। জানি না কতটুকু আপনাদের ভালো লাগে। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি, যে আমাদের বাংলাদেশে একটি বিষয় খুবই লক্ষণীয়, সেটি হচ্ছে বন্দনা, মানব বন্দনা। সেটি বলেন সরকারি দপ্তর বলেন, রাজনৈতিক নেতা বলেন, যে কোনো অনুষ্ঠাননীতিতে বলেন, যে কোনো একজন মানুষকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য তার সামনে পেছনে এত বিশেষণ লাগানো হয় যে মানে সেই ভদ্রলোক যদি একটু ওই যে বন্দনা অপছন্দ করেন, তার কিন্তু খুব অস্বস্তি হয়। কিন্তু এটা এমন একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, একটা মানে একটা কালচারের মধ্যে চলে এসছে মনে হচ্ছে বাংলাদেশে, যে কোনো কথা বলতে হলে কারোর সম্পর্কে এত বেশি বলা। একজন দেখলাম যে বলছেন জিয়াউর রহমানের নাম করলে নাকি সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। আপনি চিন্তা করতে পারেন, এটা এটা কোনো কথা হলো? এবং পতিত সরকারের আমলেও দেখেছি যে সরকার প্রধানের এমন স্তুতি করতেন, বিশেষ করে প্রেসে যে প্রেস কনফারেন্স উনি দেশের বাইরে থেকে আসলে বা বিভিন্ন সাংবাদিকদের যখন ডাকতেন, এবং সে সাংবাদিকরা তেলের বালতি বস্তা বা ড্রাম নিয়ে বোধহয় হাজির হতেন তাকে একদম তৈলাক্ত করে। এবং আমার নিজের ধারণা যে পতিত সরকার এই তেলটা নিতে খুব পছন্দ করতেন। আমাদের এই কালচার থেকে বেরিয়ে আসতে হবে। এই কারণে যে এই আমাদের নেক্সট প্রজন্ম, অর্থাৎ যারা ছোট থেকে বড় হয়ে উঠছে, তারা যেন এই কালচারে অভ্যস্ত না হয়। কারণ এটি ক্ষতি করার জন্য যথেষ্ট। যে কোনো একজন মানুষকে উৎসাহ দেওয়া যেতে পারে, কিন্তু অনর্থক তাকে তেল দেওয়ার কোনো সুযোগ নেই। যদি কেউ অন্যায় করে, অন্যায়টাকে অন্যায় বলতে হবে, সাদাকে সাদা এবং কালোকে কালো, সম্ভব হলে। এবং সেই গণতান্ত্রিক রাষ্ট্র যদি হয়, তাহলে সেটি বলা সম্ভব বলে আমি মনে করি। সেই পরিস্থিতি আমাদের তৈরি করতে হবে। সেই পরিস্থিতি তৈরি করতে হলে আমাদের যেটি করা দরকার, সেটি হচ্ছে এই বন্দনা বন্ধ করতে হবে। মানব বন্দনা করার অনেকই আছে, যার যার ধর্ম অনুসারে, ধর্মের যাকে যে ধর্মে যিনি বিশ্বাস করেন তার বন্দনা করুন। মানুষের বন্দনা করা কোনো কারণ নেই। কোনো সৃষ্টিশীল মানুষের ভালো কাজের কথা আপনি বলতে পারেন, একজন ভালো ছাত্রের ভালো কথা বলতে পারেন, শিক্ষকের বলতে পারেন। সেটির একটি পরিমাপ আছে, যে উনি একজন ভালো শিক্ষক, বা উনি এই বিষয়ে যথেষ্ট জ্ঞান রাখেন, বা এই ছেলেটি এই খেলায় খুবই ভালো দক্ষ, সেইটুকু। এর বাইরে বোধহয় আমাদের যাওয়ার সুযোগ নেই বলবো না, আমি বলবো যে উচিত নয়। সুযোগ আর উচিত দুটোর মধ্যে পার্থক্য আছে। আরেকটি বিষয় খুবই লক্ষণীয়, সেনাবাহিনী এখন পথে ঘাটে আছে। আমি সেনাবাহিনীর সমালোচনা করার জন্য বলছি না, আমার কাছে কেন জানি মনে হচ্ছে তাদের হাতে অনেক ক্ষমতা থাকা সত্ত্বেও, এবং আমি খুবই প্রাউড ফিল করি, কারণ এই 2-3 তারিখ 4 এর মধ্যে সেনাবাহিনী যে ভূমিকা নিয়েছিল, যার ফলে আজকে আমরা আবার সেই মুক্তভাবে কথা বলতে পারছি, মুক্তভাবে অনেক অসুবিধা থাকা সত্ত্বেও আমরা এটি করতে পারছি, এবং এই স্বৈরাচার সরকারের পতন ঘটেছে এবং তিনি পালিয়েছেন। কিন্তু সেনাবাহিনী
এই বর্তমানে তা যে ধরনের ভূমিকা থাকার দরকার ছিল, মনে হচ্ছে যে তারা একটু গা ছাড়া। আমি জানি না তারা কেন করছেন। তাদের অবশ্য কাজ নয়, যেটি পুলিশের কাজ সেটি কিন্তু সেনাবাহিনীর কাজ নয় আইন শৃঙ্খলা রক্ষা করার, কিন্তু তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেয়া আছে। আমার মনে হয় যে ধরনের হাইজ্যাকগুলো হচ্ছে, ছিনতাইকারী হচ্ছে এবং বেশ কয়েকজন মারা গেছেন, বিভিন্ন জায়গায় খুন হচ্ছে, এই যেহেতু তাদেরকে সেই ক্ষমতা এখন পর্যন্ত দেয়া আছে, তা সেহেতু তাদের বোধহয় এই বিষয়গুলোকে আরও শক্তভাবে দেখা দরকার। কারণ দেশের দেশের ভালোর জন্য শক্ত ভূমিকা পালন করার মধ্যে কোনো দোষের কিছু নাই। কারণ আমাদের সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে এবং আবারও 2024-এ তারা প্রমাণ করে দিয়েছেন তারা জনগণের। তাদের ক্ষমতার লোভ থাকলে তার ঘটনা কিন্তু অন্য ঘটতো, অথবা তারা যদি ছাত্র জনতার পাশে এসে না দাঁড়াতেন তাহলেও কিন্তু 5ই আগস্ট ঘটতো কিনা এত সহজে সেটিও বলা খুবই কঠিন একটি বিষয়। কারণ তাহলে আরও রক্তের ঢল নামতো, আরও জীবন দিতে হতো। কারণ আমরা জানি মানুষ তো মারা গেছেই, শোনা যায় যে সরকারি হিসাব একরকম, কিন্তু শোনা যায় প্রায় 2 সহস্রাধিক ছাত্র জনতা মারা গেছেন, কিন্তু আরও প্রায় 2000-এর মতো অসুস্থ বলতে আহত হয়ে তারা বিভিন্ন হসপিটালে চিকিৎসাধীন আছেন এবং মাঝে মাঝেই কিন্তু 2-4-10 দিন পর পর তাদের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। অর্থাৎ তারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে এক সময় হেরে যাচ্ছেন, পৃথিবী থেকে চলে যাচ্ছেন খুবই অল্প বয়সে। এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে, আমাদের সেনাবাহিনীকেও রাখতে হবে। যার ফলে আমার মনে হয় তাদের হাতে যেহেতু ক্ষমতা দেয়া আছে, সেহেতু আইন শৃঙ্খলা রক্ষার জন্য যত দূর শক্ত ভূমিকা পালন করা দরকার সেটি করা দরকার। এখানে একটি বিষয় আমি বলতে চাইছি, কারণ আইন শৃঙ্খলার বিষয়ে আসলেই পুলিশের কথা আসে। পুলিশের ক্ষেত্রে এখনো সবাই বলার চেষ্টা করছেন যে পুলিশ এখনো ঠিক মতো কাজ করছে না, হয়তো বা করছেন না, কারণ গত 15 বছরে পুলিশের এমন অধঃপতন ঘটেছে যেটা আগে কখনো ঘটেনি। আমি নিজের অভিজ্ঞতা যেটুকু বলতে পারি সেটুকু দেখা যায় যে এরশাদের পতন হওয়ার পরেও কিন্তু পুলিশের উপর কেউ চড়াও হয়নি, কিন্তু এবার অনেক পুলিশকে প্রাণ দিতে হয়েছে জনগণের সাথে সম্মুখ, কি বলবো, যুদ্ধই একরকম। অর্থাৎ পুলিশ যেহেতু সাধারণ ছাত্রদের উপর চড়াও হয়েছে, গুলি করেছে নির্বিচারে, শেষের দিকে এসে ছাত্র জনতাও পুলিশের উপর চড়াও হয়েছে। এখন কে ছাত্র মেরেছে না কে কাকে মেরেছে এটাও একটা বড় প্রশ্ন। পুলিশ মেরেছে এটা ঠিক আছে, পুলিশকে ছাত্ররা কতটুকু মেরেছে সেটাও কিন্তু তদন্তের সাপেক্ষ। এই যে বিষয় পুলিশের মধ্যে বলা হচ্ছে যে তারা এখনো সঠিকভাবে কাজ করছেন না, আমার প্রশ্ন গত 15 বছরে যে কাজগুলি করা হয়েছে পুলিশের মধ্যে চেইন অফ কমান্ডের যে বিষয়গুলি ছিল সেটিকে রক্ষা করা হয়নি। সিনিয়রকে রেখে জুনিয়রকে প্রমোশন দিয়ে দেওয়া হয়েছে নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য। আমি এখানে একজনের কথা উল্লেখই করতে চাই, এখন যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা সহকারী জনাব খোদাবক্স চৌধুরী, তিনি তখন আইজিপি ছিলেন। অত্যন্ত ভালো মানুষ, সৎ মানুষ এবং যোগ্য মানুষ বলেই তার পরিচিতি আছে, তাকে আমি খুব ভালোভাবে চিনি। অথচ তাকে ওএসডি করে দিয়ে কোনো কারণ ছাড়া ওএসডি করে দিয়ে তখন আরও একজনকে আইজিপির চেয়ারে বসানো হয়েছে, জুনিয়রকে। এমন যদি হতো তাদের মধ্যে তার কোনো দোষ থাকতো সেটিকে দেখিয়ে যদি তাকে ওএসডি করা হতো বা চাকরি থেকে সরানো হতো তাহলে সেটি গ্রহণযোগ্য হতো, কিন্তু এরকম একজন দক্ষ মানুষকে সরিয়ে দিয়ে যাকে আইজিপি করা হলো, তার কি খুব সুনাম আছে? তার এগেনস্টে কয়েকদিন আগেই হয়েছে, প্রেস কনফারেন্স হয়েছে, তার জমি দখলের কাহিনী আছে। তিনি সরকারের দলীয় রাজনীতি করেছেন, তিনি সরকারের এমপি হয়েছেন, তিনি সকল সুযোগ সুবিধা নিয়েছেন। তাহলে যিনি দল করবেন সে যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকবেন আওয়ামী লীগ করবেন, আর যদি বিএনপি ক্ষমতায় থাকে তিনি বিএনপি করবেন, এবং তিনি হলো প্রমোশন পাবেন, সেটা পুলিশে হোক প্রশাসনে হোক পাবেন, সেটি তো গ্রহণযোগ্য হতে পারে না। এবং এর ফলে হয়েছে কি, পুলিশ একটা চেন অফ কমান্ডের ব্যাপার রয়েছে পুলিশ আর্মিতে, অর্থাৎ পোশাকধারী যারা, সেখানে এই যে সিনিয়রকে রেখে ডিঙ্গিয়ে জুনিয়রকে প্রমোশন দেওয়ার ফলে
যে সমস্যাগুলো তৈরি হয় তার পরবর্তীতে পতিত সরকার নিজেদের স্বার্থে এই পুলিশ অফিসারদের উচ্চপদস্থ কর্মকর্তাদের ব্যবহার করেছে, যাদের নাম আপনারা সবাই জানেন। কে পালিয়ে গেছে, তারা কি করে পালালো আমি জানি না, কিছু গ্রেফতার হয়ে জেলে রয়েছেন, তাদের অনেকেই চেনেন, আমি তো চিনি। তাহলে সেই মানুষগুলো এত দুর্নীতি করতে পারলো কিভাবে? এবং অনেকেই এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছেন। কি করে? তারা সরকারের দলীয় রাজনীতি করে এমপি নির্বাচিত হয়ে এলাকায় বিশাল প্রাসাদ গড়ে তুলেছেন। তারা কেমন করে ধরাছোঁয়ার বাইরে থাকে? এবং এর ফলে হচ্ছে কি, পুলিশের মধ্যে একটি অস্থিরতা এখনো কাজ করছে। তারা বুঝতে পারছে না যে তারা কতটুকু কারণ। তারা তো এখন মনে করছে যে পরবর্তীতে তো কোন দল ক্ষমতায় আসবে, সকলেরই ফিসফাস বাতাসে, তারা সেই দলের সঙ্গে কাজ করবে নাকি কোনটা করবে না এটা করবে, তারা নিজেরাও হয়তো বুঝতে পারছে না, অথবা সুযোগের সন্ধান করছে। এইভাবে যে প্রত্যেকটি ইনস্টিটিউশনকে নষ্ট করে দেওয়া হয়েছে, সেটি কিন্তু আমাদের মনে রাখতে হবে। এবং এই মনে রাখার ফলে সংস্কারের কথা যে বলা হচ্ছে, সেটি খুব জরুরি। আমরা দেখেছি কয়েকদিন ধরে যে প্রশাসনের মধ্যে সাংঘাতিক অস্থিরতা, তারা চাকুরি বিধি লঙ্ঘন করে আন্দোলন করছেন। সেটি কি করে সম্ভব? হ্যাঁ, তারাও অনেকে বঞ্চিত হয়েছেন। প্রমোশন উপযুক্ত মানুষকে না দিয়ে তাদেরকে সুপারসিড করে জুনিয়রদের, যারা তেলবাজি করতে পেরেছে, যারা সরকারের পারপাস সার্ভ করতে পেরেছে, অন্যায় পারপাস, সরকারি কর্মকর্তা কর্মচারীদের, আমি কর্মচারীই বলবো সবাইকে, সবাই সরকারের পারপাস সার্ভ করার জন্যই থাকে। কিন্তু যারা অন্যায় পারপাস সার্ভ করেছে, সরকারের লুটপাটে সহায়তা করেছে, প্রশাসন ক্যাডারের আমি শিক্ষা ক্যাডারেও বলবো, এখানেও আছে, আমি ওই ডাক্তারদের কথাও বলবো, বিভিন্ন পেশাজীবীর কথা বলবো, সবাই এক একটা করে দলের নাম দিয়ে তারা সংগঠন করে এই সুযোগগুলো নিয়েছে। ইঞ্জিনিয়ারদের কথা বলবো। এই যে সংস্কার যদি না হয়, তাহলে আবার নির্বাচনের পর আবারও কিন্তু এটি চলতে থাকবে। সে কারণেই এমন একটি সংস্কার করা দরকার, যাতে এই যে যারা সরকারকে সার্ভ করবে, সরকারের উন্নয়নমূলক কাজ বা সরকারের আদেশ নির্দেশনা পালন করবে, একটি দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সাধারণ মানুষের জন্য কাজ করবে, তারা যেন কোনো দলবাজি করতে না পারে, এবং দলবাজির পুরস্কার স্বরূপ যেন জুনিয়রকে বা অযোগ্য লোককে সিনিয়রকে ডিঙ্গিয়ে নিয়ে যাওয়া না হয়। এটি কিন্তু মারাত্মক। এতে করে মানুষের কিন্তু দুর্নীতিপরায়ণতা বাড়ছে। কারণ যে মানুষটি সকল সুযোগ থাকা সত্ত্বেও লোভ লালসাকে দমন করে সৎ থাকার চেষ্টা করেছে, জনগণকে সার্ভিস দেওয়ার চেষ্টা করেছে, তাকেই যদি আপনি চাকরি থেকে সরিয়ে দিয়ে প্রমোশন না দেন, কারণ সরকারি চাকরির একটা লক্ষ্য থাকে মানুষের, তার উচ্চ পদে তার যদি যোগ্যতা থাকে সেখানে অধিষ্ঠিত হওয়ার, সেখান থেকে যদি আপনি সুযোগ না পান, তাহলে তো তখন অন্যদের মধ্যে একটা হতাশা কাজ করে। তখন তারা টাকা পয়সা দিয়ে সেই হতাশা পূরণ করার চেষ্টা করে। যে জন্যই আমরা দেখি যে একজন পুলিশ অফিসারের কয়েক হাজার বিঘা জমি, ঢাকা শহরে বিশাল বিশাল সব ফ্ল্যাট, তাদের একটা ছেলে মেয়ের 20-25 বা 30 বছর বয়সের ছেলে মেয়েদের কোটি কোটি টাকা কি করে হয়? এই সব কিছু বন্ধ করার জন্য রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসতে হবে। কিন্তু রাজনৈতিক দল 31 দফা, বিএনপির কথা যদি বলি, তারা 32 দফা দিয়েছেন, কিন্তু 70 অনুচ্ছেদ নিয়ে তারা কোনো কথা বলেননি। কেন? কারণ 70 অনুচ্ছেদে দলীয় রাজনীতি, যখন আইন পাশ হবে বা যে কোনো বিষয় নিয়ে সংসদে কথা হবে, সেখানে দলীয় লোকজন, দলীয় এমপিরা, লোকজন বলতে এমপিরা, তার বিরোধিতা করতে পারবে না, ভোট দিতে পারবে না। তাহলে কি হলো? তার মানে আমি যদি আপনার দল করি, আপনি অন্যায় করলেও আমাকে সেটি মেনে নিতে হবে। এটা তার মানে তো সংস্কার নয়। আর সংবিধানের কথা বলছেন, সংবিধানে সংস্কার, সংবিধান তো বহুবার, 72 সংবিধান কি আছে? সমাজতন্ত্র আছে? যেটা হয়েছিল নাই তো। বহুবার কাটাছেঁড়া করতে করতে পতিত সরকার তার নিজের সুবিধা মতো সংবিধানকে বানিয়েছে। তাহলে সেই সংবিধানের কিছু অংশ যদি পরিবর্তন করতে হয়, যেটা জনগণের জন্য, কারণ সংবিধান তো জনগণের জন্য, এটা কোনো রাজনৈতিক দলের জন্য নয়,
কিন্তু রাজনৈতিক দলগুলো কি করছেন, যে জিনিসটা তাদের ইয়া লাগবে, সুবিধা হবে, তাদের আরাম হবে, সেইটা তারা পরিবর্তন করতে চান না। কেন? সেটি করলে তো আর তারা জনগণের কথা ভাবছেন না। তারা যে বলছেন যে তারা অতীত থেকে শিক্ষা নিয়েছেন, আমার তো মনে হয় না অতীত থেকে বিএনপি জামাত কেউ শিক্ষা নিয়েছেন। শিক্ষা নিলে তারা এই বর্তমান সরকারকে মানে সর্বোচ্চ সহযোগিতা দেখে দেশের মধ্যে একটা শান্তি শৃঙ্খলা ফিরে আনার চেষ্টা করতে হবে। আমি বিশ্বাস করি তারা যদি তাদের মানে কর্মী এবং নেতাদের নিয়ন্ত্রণ করত তাহলেই, এবং যারা নব্য বিএনপি হয়েছে, যারা ঢুকেছে দলের মধ্যে ধরে নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য, টাকা পয়সা কামানোর জন্য, তাদের অনুপ্রবেশ ঠেকাতো এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিত, তাহলে আমার নিজের ধারণা বাংলাদেশে সুস্থিরতা ফিরে আসতো আরও দ্রুত। তাহলে আরও লাভ হতো আমাদের, কি পার্শ্ববর্তী দেশ আমাদেরকে নিয়ে এমন উদ্ভট প্রোপাগান্ডা চালাতে পারতো না। আরও একটি জিনিস নিয়ে আমি কথা বলবো এবার, যে আমাদের দেশের কিছু শিল্পী, কিছু মানুষ, আমি জানি না তারা দেশে আছে নাকি ভারতে গেছে, জানি না, সেখান থেকে তারা যে ধরনের কথা বলছেন সেটা শুনলে সেই সব লোকের, আমি নিজে ব্যক্তি মানুষ মনে করি, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা উচিত। এই প্রসঙ্গে আমি রোকেয়া প্রাচীর কথা বলবো। কয়েকদিন ধরে একটি চ্যানেলে তিনি বারবার কথা বলছেন এবং মিথ্যে কথা। তিনি বলছেন প্রতিদিন নাকি 70 জন 80 জন মানুষ এখানে হিন্দু মেয়েরা নাকি ধর্ষিত হচ্ছে। আমার খুব ইচ্ছে করছে ভদ্রমহিলাকে, একসময় এই ভদ্রমহিলা আমার ভাইয়ের বাসা যে বিল্ডিংয়ে, সেখানেই থাকতেন ভাড়া। আমার খুব ইচ্ছা হচ্ছে তাকে জিজ্ঞেস করা যে উনি 70টা কেন 7টা নাম দিয়ে, এই যে উনি দেশের বিরুদ্ধে কথা বলেছেন, এটা দেশদ্রোহিতার পরিচয়। উনি বলছেন প্রতিদিন নাকি কয়েকশো লোক মারা যাচ্ছে, যেখানে সেখানে নাকি লোকজনকে মারে পালাচ্ছে। কই, আমরা তো ঘুরে বেড়াচ্ছি, আমাদের কিছু হচ্ছে না। উনি ইন্ডিয়ার মলম বিক্রেতা সাংবাদিকদের সঙ্গে একত্রিত হয়ে বলে যাচ্ছেন দেশের বিরুদ্ধে, অথচ এই দেশ তাকে শিল্পী বানিয়েছে। আমার নিজের ধারণা ছিল শিল্পীরা সত্যি কথা বলে, তিনি ভালো ভালো ছবি করেছেন, তিনি মানে উঁচু মানের শিল্পী, এবং একজন শিল্পী হিসেবে আমি তাকে, তার অভিনয় পছন্দ করি। কিন্তু তার কথাবার্তা এত মিথ্যাচার, অবাক লাগছে যে এই বয়সে এসে, যথেষ্ট বয়স্ক মহিলা, এই বয়সে এসে উনি এত মিথ্যে কথা কেমন করে বলছেন। তিনি সেই ভারতের যে 2-4টা চ্যানেল আছে, তার সেই চ্যানেলগুলো থেকে মানে ক্রমাগত মিথ্যে কথা বলে যাচ্ছেন বাংলাদেশের বিরুদ্ধে। ওনাদের একটা বুলি ছিল, কিছু সুশীল বলি যারা আমরা, আর এই কি বলবো, সাংস্কৃতিক জগতের সঙ্গে জড়িত, আমি সবার কথা বলবো না, তারা একটা কথা সবসময় বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাসী। তার মানে কি? তার মানে কি যারা আপনাদের নিয়ে সমালোচনা করবে তারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী নয়? এই ডিভিশন করার অধিকার আপনাকে কে দিল? ও আপনি মুক্তিযুদ্ধের চেতনায় কি কি সুবিধা নিয়েছেন সেটা আগে বলেন। আমরা কিন্তু মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বলে কোনো সুবিধা নেইনি। আমি জানি আপনারা কি কি সুবিধা নিয়েছেন যারা কথা বলেন, এবং এই সুবিধা নেওয়ার জন্যই আপনারা এই ট্রাম্প কার্ডটাকে বা এই অস্ত্রটাকে ব্যবহার করে বাংলাদেশে আপনারা ডিভিশন তৈরি করেছেন, বিভাজন তৈরি করেছেন, স্বাধীনতার পক্ষে এবং স্বাধীনতার বিপক্ষে। বাংলাদেশের কোনো মানুষ স্বাধীনতার বিপক্ষে নয়। যারা জামাত ছিল তারা, তাদের শাস্তি আপনাদের পতিত সরকার দিয়ে গেছে। তাদের সুষ্ঠু বিচার হয়েছে কিনা আমি সেটা জানি না, কারণ বিচারের কথা আমি বলতে পারবো না। তাদের শাস্তি দিয়ে গেছে, এবং জামাত রাজনীতি করলে জামাতের সঙ্গে আওয়ামী লীগে হাত মিলিয়ে রাজনীতি করেছে। যখন বিএনপি ইলেকশনে আসেনি এরশাদের সময়, আওয়ামী লীগ এই পলাতক নেত্রী লালদিঘির ময়দানে বলে আসছে যে ভোটে যাবে সে জাতীয় বেঈমান, পরের দিন এসে সে এরশাদের সাথে টাকা পয়সা নিয়ে ভোট করেছে। আমি তখন বঙ্গভবনেই ছিলাম। তো এই যে অবস্থা, অর্থাৎ জামাতকে সবাই প্রয়োজন হয় যখন, যেমন জাতীয় পার্টির হয়েছে, জাতীয় পার্টি তখন না ঘরকা না ঘাটকা, জাতীয় পার্টি বৈধতা দিয়েছে আওয়ামী লীগকে।
কিন্তু আমার কথা অন্য, যে এই দেশের খেয়ে পেয়ে বড় হয়ে এই শিল্পীরা এই দেশেই অভিনয় করে জীবন যাপন করে তারা এখন কোথায় বসে এই দেশের নামে এত মিথ্যে কথা বলছে, সত্যিটা বলেন না। আর তাদের সঙ্গে যুক্ত হয়ে সেই দেশের মলম বিক্রেতারা বা হকাররা বলে যাচ্ছে আমরা চাল দিয়েছি, আটা দিয়েছি, ডাল দিয়েছি, করোনার ওষুধ দিয়েছি। এখন শুনছি যে কার্ড, মেট্রো রেলের কার্ড, হ্যাঁ মেট্রো রেলের কার্ড, এই আধুনিক বিশ্ব তো তাই, নিজের যেটা করতে সমস্যা আছে সেটা বিদেশ থেকে। তোমরা কি এমনি দিয়েছ? তোমাদের কাছ থেকে কিনে এনেছি। তোমরা তো পয়সা নিয়ে করোনার ওষুধ দাও নাই, পয়সা মেরে খেয়েছো। এবং তোমরা কি করেছো, আরো করোনার ওষুধ নিয়েও কিন্তু কথা আছে, যা অনেকের মধ্যে ধারণা আছে ইন্ডিয়া থেকে যেটুক করোনার ওষুধ দেওয়া হয়েছিল পয়সার বিনিময়ে, সেই ভ্যাকসিন, ওষুধ বলতে ভ্যাকসিন, সেটি নাকি রিয়াকশন হয়েছে যাদের দেয়া হয়েছে। এখন অনেকেই বলছে তারা যে ইন্ডিয়ান ভ্যাকসিনটা নেওয়ার ফলে তাদের গায়ে চুলকানি হয়েছে, এই হয়েছে। আমি জানি না তারা এই জন্যই কি মলম বিক্রি করে কিনা। এরকম যখন অবস্থা, তখন ভারত কি করে বলে, আর ভারত বলুক, ওটে আমাদের খারাপ প্রতিবেশী বলেই আমি, ভারতের কেন এত জ্বলে, কেন এত জ্বলে? বাংলাদেশ কখনো পাকিস্তান হবে না, এটা ভারত নিশ্চিন্ত থাকতে পারে। আর ভারত যে বলে যে বাংলাদেশকে দয়া করেছে, বাংলাদেশ অকৃতজ্ঞ, না, বাংলাদেশকে দয়া করেনি। ভারত নিজেদের স্বার্থে মুক্তিযুদ্ধে বাংলাদেশকে সহায়তা করেছে। কেন করেছে? সত্যি কথাটা ভারতও জানে, কারণ পাকিস্তান থেকে বাংলাদেশকে, তৎকালীন পূর্ব পাকিস্তানকে আলাদা করতে পারলে পাকিস্তান দুর্বল হয়ে যাবে, যাতে ভারতের সুবিধে হয়, নিজের সুবিধের জন্য এটা করেছে। ভারত কখনোই কারো সুবিধার জন্য কোনো কিছু করে না। এবং যে পলাতক নেত্রী তাদের ওখানে আশ্রয় নিয়ে আছে, তিনি নিজেই বলেছেন যে ভারতকে এত দিয়েছি যে ভারত সারা জীবনে ভুলতে পারবে না। কথাটা তার, আমার নয়। তাহলে ভারত কি করে বলে যে, অথচ ওখানে আন্দোলন হচ্ছে, পেঁয়াজ বিক্রি করতে পারছে না কৃষক, কারণ পেঁয়াজ এখানে আসছে না। হ্যাঁ, অপেক্ষা করুন, বাংলাদেশ উঠে দাঁড়াবে, বাংলাদেশ ভারত থেকে কিছু আনবে না ভবিষ্যতে। এই ধরনের সম্পর্ক এবং প্রোপাগান্ডা যদি আপনাদের থাকতে থাকে, এবং আমাদের দেশের যারা সুশীল বা এই যে শিল্পী, সংস্কৃতির ধারক বাহক, মানে এটা নয় যে নিজের দেশের জন্য মিথ্যা প্রোপাগান্ডা চালানো। রোকেয়া প্রাচীদের মতো মানুষদের আমি মনে করি আইনের আওতায় নিয়ে আসা উচিত এবং বিচার করা উচিত, যাতে ভবিষ্যতে সংস্কৃতির দোহাই দিয়ে সংস্কৃতির সেবীর সেজে দেশের বিরুদ্ধে মিথ্যাচার না করতে পারে। উনি যদি সত্যি যেটা থাকে সেটা বলুক, কোনো সমস্যা নাই, সেটা আমরা গ্রহণ করে নেব, কিন্তু উনি মিথ্যা বলতে পারে না। এই দেশের খেয়ে পড়ে উনি এই দেশের নামে মিথ্যা কথা বলে যাচ্ছেন, যেটা হিন্দু ভাই বোনেরাও বলছেন না, তারাও অস্বীকার করেছেন যে না না, এরকম কোনো ঘটনা এখানে ঘটে নাই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে আরও এক কাপ চায়ে।